স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি ক্লাস 12 এর জন্য একটা কবিতা নিয়ে এসেছি। সেই কবিতাটির নাম হচ্ছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। তোমরা সকলেই তো উইলিয়াম শেক্সপিয়ারের নাম জানো এবং ক্লাস 11-এ থাকতে তোমরা শেক্সপিয়ার সিরিজের অনেক কিছুই তোমরা পড়েছো গল্পের আকারে, টুয়েলথ নাইট, ম্যাকবেথ, তাই তো? তো তোমরা মূলত ড্রামাটিস্ট হিসাবেই শেক্সপিয়ারকে দেখে এসছো, কিন্তু ওনার আরেকটা পরিচিতি আছে, উনি কিন্তু একজন ফেমাস পোয়েটও বটে। তো আজকে তোমাদের যে কবিতাটা আমি পড়াবো, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, এটা শেক্সপিয়ার বিরচিত একটি বিখ্যাত সনেট। সনেটের নাম্বারটা হচ্ছে 18, এটা মনে রাখবে। আচ্ছা, তোমরা একটা জিনিস দেখো যে সনেট বলতে আমরা কি বুঝি। সনেট বলতে তো 14 লাইন্সের যে ছোট কবিতাগুলো, সেগুলোকেই আমরা সনেট বলি। এটাও শেক্সপিয়ার রচিত একটি সনেট, কিন্তু এটা ট্র্যাডিশনাল সনেট অর্থাৎ পেট্রার্কাল সনেটের থেকে এর একটু পার্থক্য আছে। কোথায় সেই পার্থক্য? সেই পার্থক্যটা হচ্ছে এখানে যে পেট্রার্কাল সনেটকে আমরা দেখেছি যে 14 লাইন্সের ডিভিশনটা কিভাবে থাকে, অক্টেভ এবং সেস্টেট এই দুটো পার্টে থাকে। অক্টেভ কনসিস্টিং অফ 8 লাইন্স অ্যান্ড সেস্টেট 6 লাইন্স। কিন্তু এখানে 14 লাইন্সের ডিভিশনটা শেক্সপিয়ার একটু অন্য শৈলীতে করেছেন। সেটা কিভাবে উনি করেছেন দেখো, উনি 3টে কোয়াট্রেন তৈরি করেছেন এবং একটা লাস্টে দিয়েছেন কাপলেট। তো 3 কোয়াট্রেন্স ইচ কনসিস্টিং অফ 4 লাইন্স। তো 4 into 3, 3 4 12, আর লাস্টে যে দুটো লাইন থেকে যাচ্ছে সেটাকে আলাদা কাপলেট হিসাবে উনি দিয়েছেন। দেখো, প্রত্যেকটা কোয়াট্রেনের শেষে একটা করে মার্কড গ্যাপ তোমরা খেয়াল করতে পারবে, এবং সিমিলারলি সেই গ্যাপটা তুমি আবার কোয়াট্রেনের ক্ষেত্রেও কিন্তু খেয়াল করবে। তাহলে 3 কোয়াট্রেন্স ফলোড বাই আ কাপলেট, এটাই হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেটের প্যাটার্নটা। তো এই প্যাটার্ন ফলো করে কিন্তু এই সনেটটি বিরচিত হয়েছে। শেক্সপিয়ার তো মানে খুবই ফেমাস একজন ব্যক্তি, তো বিশেষ করে তোমাদের টিনেজারদের কাছে উনি ভীষণই মানে পছন্দের একজন, বিকজ মানে লাভ, বিউটি এগুলোর অ্যাসোসিয়েশন মানে বোধ করি ইংলিশ লিটারেচারে শেক্সপিয়ারের পরে খুব কমই আছেন। তো এখনো আমরা শেক্সপিয়ারকে স্মরণ করি, শেক্সপিয়ারকে মানে তার কবিতা পড়ি। উনি তো এলিজাবেথান পিরিয়ডের কবি, এলিজাবেথান পিরিয়ডেরই ড্রামাটিস্ট। দেখো, আজ থেকে কত বছর আগে তিনি যে ক্রিয়েশনটা করে গেছেন, ক্রিয়েশনগুলো করে গেছেন, দিস অল ওয়্যার মাস্টার পিসেস, এবং এই পিসগুলোকে আমরা আজকেও যথাযথ মর্যাদার সঙ্গে পড়ি এবং সেগুলোকে এনজয়ও করি, এবং সেগুলো এত ভালো যে এগুলো আমাদের হার্টটাকে টাচ করে যায়, তাই তো? তো এই কবিতাটা পড়ার ক্ষেত্রে একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে যে শেক্সপিয়ারের একজন ইয়াং ফ্রেন্ড ছিল, উনি তাকে বেস্ট ফ্রেন্ড বলেই মানতেন। প্রবাবলি হি ওয়াজ আর্ল অফ সাউথহ্যাম্পটন। তো তাকে উদ্দেশ্য করে কিন্তু তিনি এই সনেটটা লিখেছেন। অ্যাকচুয়ালি দিস সনেট ইজ পেইং ট্রিবিউট টু হিজ ইয়াং ফ্রেন্ড। এবার এই ইয়াং ফ্রেন্ডকে উদ্দেশ্য করে কবি কি লিখতে চেয়েছেন? কবি লিখতে চেয়েছেন যে ইয়াং ফ্রেন্ডের বিউটিটা কিন্তু ইমর্টাল। তার ইয়াং ফ্রেন্ড কখনো শেষ হয়ে যাবে না, তার বিউটিটা চিরজীবন একই রকম থেকে যাবে, ইট উইল বিকাম পার্মানেন্ট ওয়ান। এবং শেক্সপিয়ার তার এই সনেটের মধ্যে দিয়েই তার ইয়াং ফ্রেন্ডের বিউটিটাকে পার্মানেন্ট করে গেছেন। হি ইজ পেইং ট্রিবিউট টু দ্য ইয়াং ফ্রেন্ডস বিউটি থ্রু দিস সনেট। ঠিক আছে? তো এইটুকু মাথায় রাখলেই চলবে। তাহলে আর একটা জিনিস যেটা মানে তোমাদেরকে এই কবিতাটা পড়ার সময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে শেক্সপিয়ারের একটা সাইকোলজিক্যাল ভিউ পয়েন্ট কিন্তু এই কবিতাটার মধ্যে দিয়ে উনি উপস্থাপিত করেছেন। হোয়াট ইজ দিস সাইকোলজিক্যাল ভিউ পয়েন্ট? দ্য সাইকোলজি হিয়ার ইজ দ্যাট যে এভরিথিং, এভরি মর্টাল অবজেক্ট ইজ ডিকেড অর ডিস্ট্রাক্টেড বাই টাইম, বাট his young friend's beauty is not decayed, it is not distracted by time, it does not pay any heed to time. সো এটা পার্মানেন্ট। এই যে পার্মানেন্ট ব্যাপারটা, তাহলে দেখো ট্রানজিটরিনেস থেকে উনি উত্তীর্ণ হচ্ছেন কোথায়? একটা ইউনিভার্সালাইজেশনের দিকে। তো ট্রানজিয়েন্ট যে জিনিসগুলো অর্থাৎ ক্ষণস্থায়ী যে জিনিসগুলো, সেই জিনিসগুলো প্রকৃতিতে তো রয়েছে। এভরি মর্টাল অবজেক্ট ইজ ট্রানজিয়েন্ট ইন দিস ওয়ার্ল্ড। কিন্তু শেক্সপিয়ার বারবার করে যে সাইকোলজিটা এই কবিতার মধ্যে উপস্থাপিত করেছেন, সেটা হচ্ছে যে তার ইয়াং ফ্রেন্ডের বিউটিটা ইজ নট ট্রানজিয়েন্ট, ইট ইজ নট টেম্পোরারি ওয়ান, ইট ইজ সামথিং পার্মানেন্ট, ইট ইজ সামথিং ভেরি মাচ ইমর্টাল। তো এই ইমর্টালাইজেশনটাই আমরা কিন্তু কি করব না এই কবিতার মধ্যে দিয়ে দেখতে পাবো। চলো আমরা ইন বিটুইন দ্য লাইন্স একটু কবিতাটা বুঝে নিই। আর এটুকু মাথায় রাখবে যে এলিজাবেথান পিরিয়ডের কবি শেক্সপিয়ার, তিনি কিন্তু তার এই কবিতার মধ্যে দিয়ে, এই সনেটের মধ্যে দিয়ে তিনি কি করছেন না তার ইয়াং ফ্রেন্ডের বিউটিটাকে ইমর্টালাইজ করে দিয়ে গেছেন। দেখো, প্রথমেই উনি কি বলছেন, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে।
এখানে কবি তার ইয়াং ফ্রেন্ডকে উদ্দেশ্য করে বলছেন যে তোমাকে কি আমি সামার ডের সঙ্গে তুলনা করতে পারি। দেখো এখানে কিন্তু ড্রাইভিং যে সিমিলিটা আছে, গাইডিং যে সিমিলি, সেটা কিন্তু সামার্স ডে। তাহলে সামার্স ডে এই সিমিলিটা উনি প্রয়োগ করছেন, কোথায় প্রয়োগ করছেন, যে ইয়াং ফ্রেন্ডের বিউটিটাকে তিনি সামার্স ডে বিউটির সঙ্গে কিন্তু তুলনা করছেন। কিন্তু এই তুলনার আবার একটা আনসারও উনি দিয়ে দিচ্ছেন, যে উনি তুলনা করছেন, এখানে সিমিলিটা ইউজ করছেন সামার্স ডে, কিন্তু এর সঙ্গে উনি আবার কি করছেন না, অ্যাট দ্য সেম টাইম তিনি এই আনসারটা দিচ্ছেন যে দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, কিন্তু তোমার বিউটিটা অনেক বেশি মাত্রায় সুন্দর এবং এটা অনেক বেশি সংযমী। Rough winds do shake the darling birds of May, and summer's lease hath all too short a day. বলছে যে রাফ উইন্ডস, যে ঝোড়ো যে বাতাস, সেটা কি করে না ফুলের কুড়িগুলোকে, মে মাসের যে ফুলের কুড়িগুলো থাকে সেই ফুলের কুড়িগুলোকে তারা কি করে যায়, এই উইন্ডটা শেক করে দিয়ে চলে যায়। and summer's lease hath all too short a day, এবং সামারের যে বিউটিটা সেটা কিন্তু খুব অল্প সময়ের জন্যই স্থায়ী হয়, ক্ষণস্থায়ী। অ্যাকচুয়ালি সামারের বিউটিটা ক্ষণস্থায়ী। তোমরা সকলেই জানো যে সিজন তো একটা সাইক্লিক প্রসেসে আবর্তিত হয়, তো কোনো সিজনের বিউটিটাই কিন্তু পার্মানেন্ট নয়। যদি পার্মানেন্ট হতো তাহলে একটা সিজনই চিরজীবন চলতো, তা তো নয়। সামার আসে, রেনি সিজন আসে, উইন্টার আসে, তো এইভাবে সাইক্লিক অর্ডারে সিজনটা কি হয়, আবর্তিত হয়। তাহলে সিজনের বিউটিটা কি হচ্ছে, সিজনের বিউটিটা ইটস নট পার্মানেন্ট, ইট ইজ ভেরি মাচ ইমপার্মানেন্ট, তাই তো। তো সেখানে এই কথাটা মাথায় রাখবে যে সামারের বিউটিটা তো পার্মানেন্ট নয়, কিন্তু কবি বারবার বলছেন সামারের বিউটির থেকেও কিন্তু তোমার বিউটিটা অনেক বেশি সুন্দর। তাহলে সিমিলিটা এনেছেন, কিন্তু তাকে আবার গ্লোরিফাই করছেন, মানে কবির বন্ধুর সৌন্দর্যটাকে তিনি আরো গ্লোরিফাই করছেন। কি বলে গ্লোরিফাই করছেন, এটা বলে গ্লোরিফাই করছেন যে সামারের বিউটির থেকেও অনেক বেশি সুন্দর এবং টেম্পারেট, অনেক বেশি সুন্দর এবং সংযমী হচ্ছে তুমি, যে কিনা কবির বেস্ট ফ্রেন্ড। তো এইভাবে তিনি প্রথম স্ট্যান্জাটা, প্রথম কোয়াড্রেন্টটা এইভাবে উনি শেষ করলেন। সেকেন্ড কোয়াড্রেন্টে কি বলছেন দেখো, সামটাইম টু হট দ্য আই অফ হেভেন শাইন্স। অনেক সময় আই অফ হেভেন বলতে একটা স্বর্গীয় চোখ বা একটা দিব্য চোখের কথা উনি মেনশন করছেন। বলছে যে এটা একটা আলো বিকিরণ বা একটা আলোক ছটা চতুর্দিকে ছড়িয়ে দেয়। অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড, এবং কখনো বা এর যে গোল্ড কমপ্লেকশন, সোনালী যে বর্ণ, এটা স্তিমিত হয়ে আসে, শেষ হয়ে আসে। And every fair from fair sometimes declines by chance or nature's changing course untrimmed. বলছে যে সমস্ত সুন্দর জিনিসই কিন্তু একদিন না একদিন কি হয়, ভ্যানিশড হয়ে যায়। সমস্ত সুন্দর জিনিসই একদিন না একদিন ডিক্লাইন্ড হয়ে যায়, শেষ হয়ে যায়, ডিস্ট্রয়েড হয়ে যায়। কিসের দ্বারা, নেচারের চেঞ্জিং কোর্সের মাধ্যমে, মানে প্রকৃতির মানে পরিবর্তন অথবা বাই চান্স, হঠাৎ। তাহলে প্রকৃতির অবহেলা, প্রকৃতির পরিবর্তিত ভাব এবং বাই চান্স বা হঠাৎ করে কি হয় না, প্রকৃতির যত কিছু আছে, যা যা সুন্দর জিনিস আছে, তা একদিন না একদিন ধ্বংস হয়ে যায়। দেখো কোনো সভ্যতাই কি চিরস্থায়ী, কত সভ্যতা, কত যুগ, কত সাম্রাজ্য আমাদের একের পর এক মানে আমরা ফেস করেছি। কি জন্য এটা কিভাবে হয়েছে না, কোনো কিছুই কিন্তু পৃথিবীতে কি হয় না, চিরস্থায়ী হয় না, পার্মানেন্ট হয় না, সবকিছুই কিন্তু ইমপার্মানেন্ট। কিন্তু বারবার কবি একই কথাতে মানে ইভলভ করছেন কি যা কিছুই পার্মানেন্ট না হোক, যা কিছুই ক্ষণস্থায়ী হোক না কেন, আমাদের সবসময় এটা মাথায় রাখতে হবে যে কবির প্রিয় বন্ধু অর্থাৎ বেস্ট ফ্রেন্ডের বিউটিটা কিন্তু ইমমর্টাল, এটা কিন্তু ভেরি মাচ পার্মানেন্ট। এটা সেকেন্ড কোয়াড্রেন্টটা গেল। থার্ড কোয়াড্রেন্টে চলে যাও। বাই দ্য ইটারনাল সামার শ্যাল নট ফেড। তোমার ইটারনাল সামার মানে তোমার যে চির যৌবন, সেটা কখনোই কি করবে না, ফেড হবে না। নর লুজ পজেশন অফ দ্যাট ফেয়ার thou west, nor shall death brag thou wanderest in his shed, when in eternal lines to time thou growest. বলছে যে তুমি কখনো তোমার নিজস্ব সৌন্দর্যটাকে হারাবে না। You will never lose your own beauty, your innate beauty, because you are charged with innate beauty. তোমার যে ভিতরের যে সৌন্দর্য, একান্ত ব্যক্তিগত যে তোমার সৌন্দর্য, সেটা কিন্তু তুমি কখনোই লুজ করবে না। প্রকৃতির কালের নিয়মে সবকিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু প্রকৃতির নিয়ম, প্রকৃতির আঘাত, ঠিক আছে, নেচারের ব্লো কখনোই তোমার এই সৌন্দর্যটাকে শেষ করে দিতে পারবে না। তো নেচার is very much helpless here, because nature's changing course of time cannot change your beauty, cannot destruct your beauty. It will remain permanent, it will remain forever. এটা উনি বলছেন। এবং আরেকটা কথা যেটা বলছেন এই কোয়াড্রেন্টের শেষ লাইনে দেখো লিখেছেন, when in eternal lines to time thou growest,
বলছে যে এই ইটারনাল লাইন্স গুলোর মাধ্যমে, মানে কবির লেখা এই সনেটের ইটারনাল যে লাইন্স গুলো, এগুলো তো ইটারনালি, বিকজ দেখো কত যুগ আগে এলিজাবেথান পিরিয়ডে উনি লিখেছেন, 16th সেঞ্চুরিতে প্রবাবলি, মানে 16th সেঞ্চুরির সময় উনি লিখেছেন, এবং তারপরে আজ এই 21st সেঞ্চুরিতে এসে আমরা কিন্তু এই কবিতাটা পড়ছি এবং কাকে স্মরণ করছি? শেক্সপিয়ার তার ইয়াং ফ্রেন্ডকে স্মরণ করছি। কাজে তো ইমর্টাল বটেই, এবং যতদিন পৃথিবী চলবে, যতদিন সভ্যতা এগিয়ে যাবে, ততদিনই কিন্তু আমরা শেক্সপিয়ারের কবিতা পড়ব, তার সনেট পড়ব, এবং বিশেষ করে এই সনেট নাম্বার 18 পড়লে আমরা কাকে স্মরণ করব? কবিকে স্মরণ করব, এবং সঙ্গে সঙ্গে এটাও স্মরণ করব যে তার ইয়াং ফ্রেন্ড কিন্তু এখনো পর্যন্ত সেই রকমই বিউটিফুল, এখনো কিন্তু তার বিউটিটা অ্যাজ ইট ইজ রয়ে গেছে। ইট ইজ নট affected by time, it is very much permanent and his young friend is always beautiful। এটাই কিন্তু কবি এই কবিতার মধ্যে দিয়ে উপস্থাপিত করেছেন। তাহলে when in eternal lines to time thou growest, এই লাইনটা ভালো করে মনে রাখবে যে এই ইটারনাল লাইন্স গুলোর মাধ্যমে, এই কবিতার ইটারনাল লাইন্স গুলোর মাধ্যমে কবি কি করে গেলেন না, কবি তার ইয়াং ফ্রেন্ডের বিউটিটাকে ইমর্টালাইজ করে গেলেন। লাস্টে দেখো বলেছি 3টে কোয়াড্রেন্ট, তাহলে শেষ হয়ে গেল। এবার লাস্টের যে দুটো লাইন সেটাকে নিয়ে মানে এটা একটা কাপলেট, এই কাপলেটে উনি ওনার ভিউ পয়েন্টটাকে এস্টাবলিশ করেছেন। কি তো ওনার ভিউ পয়েন্ট? সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইস ক্যান সি, সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি। বলছে সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ, যতদিন মানুষ ব্রিথ করবে, মানুষ যতদিন নিঃশ্বাস নেবে, অর আইস ক্যান সি, চোখ যতদিন মানুষের দেখবে, তার মানে প্রকৃতিতে যতদিন মানুষের এক্সিস্টেন্স থাকবে, so long as man lives in this world, ততদিন কি হবে? so long lives this and this gives life to thee, এটা তোমাকে জীবন দিয়ে যাবে। তাহলে যতদিন পৃথিবীতে মানুষ থাকবে, মানুষ যতদিন ব্রিথ করবে, যতদিন তারা আইস দিয়ে দেখবে, ততদিনই কিন্তু তারা এই কবিতাটা পড়বে এবং তোমার বিউটিটার কে তারা কি করবে? নার্চার করতে পারবে এবং তোমার সৌন্দর্যতা, মানে সৌন্দর্যকে তারা উপলব্ধি করতে পারবে। দে ক্যান রিয়ালাইজ কি ইয়োর বিউটি ইজ পার্মানেন্ট অ্যান্ড ইয়োর বিউটি ইজ এভারগ্রিন, ইট উইল লাস্ট ফর এভার অ্যান্ড এভার। তাহলে এই বলেই উনি কবিতাটা শেষ করছেন, এখানেই ওনার সনেট। ঠিক আছে, এই সনেটের মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি তাহলে তিনি কি বোঝাতে চাইলেন? উনি বোঝাতে চাইলেন যে সামারের বিউটিটাও ইজ ডিকেড অ্যান্ড ডিস্ট্রাক্টেড বাই time, but his young friend's beauty will always be evergreen and it will remain permanent. Okay, so এইভাবেই উনি কি করলেন না, তার ইয়াং ফ্রেন্ডের বিউটিটাকে ইমর্টালাইজ করে গেলেন থ্রু হিজ সনেট শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। এখানে দি, THEE, দি মিন্স হচ্ছে ইউ, তুমি কে? কবির বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, আর একটা জিনিস একটু বলে দিই, এটা তো একটা সনেট, আশা করি বুঝলে কবিতাটা। দেখো সনেটের শুরুটা হয়েছে শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে বলে। দেখো এর যে টাইটেলটা সেটাও কিন্তু উনি কবি দিয়েছেন, দেখো শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, এটাও কিন্তু একটা সনেট চেনার, মানে শেক্সপিয়ারিয়ান সনেট চেনার একটা উপায়। তাহলে ফার্স্ট যে লাইনটা মানে দেখবে আর কি, কবিতার শুরুর যে লাইনটা, সেটা দিয়েই কিন্তু ওনার সনেটের টাইটেলটা উনি করে গেছেন। তাহলে এটাও মানে শেক্সপিয়ারিয়ান সনেট চেনার একটা উপায়। তাহলে এই সনেটের মধ্যে দিয়ে অত্যন্ত মানে ছোট্ট পরিসরের মধ্যে দিয়ে তিনি ওনার বন্ধুর বিউটিটাকে ইমর্টালাইজ করলেন। এটাই হচ্ছে সনেটটির বিষয়বস্তু। আশা করি তোমরা সকলে ভালো করে বুঝলে। এরপরে তোমরা বাড়িতে ইন বিটুইন দ্য লাইন্স পড়বে। আমি ইন দ্য মিড টাইম একটু তোমাদেরকে কয়েকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স দিয়ে রাখছি, এগুলো তৈরি করলে এই কবিতার থেকে মোটামুটি যে কোয়েশ্চেন্সগুলো আসে তোমরা কমন পেয়ে যাবে, তোমাদের কোনো প্রবলেম হবে না। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে এর টাইটেল অ্যান্ড সিনপসিস অফ দ্য পোয়েম, এই দুটো ভালো করে পড়বে। নেক্সট যেটা দেখো, প্রথম লাইনটাই শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, হু ইজ কম্পেয়ার টু হোয়াট অ্যান্ড হাউ, এই একটা কোয়েশ্চেন আসে, ভীষণই ইম্পর্টেন্ট, এটা অনেকবারই এসছে পরীক্ষায়। তাহলে হু ইজ কম্পেয়ার টু হোয়াট অ্যান্ড হাউ। আচ্ছা, নেক্সট যেটা করবে সেটা হচ্ছে এই যে বাট দ্য ইটারনাল সামার শ্যাল নট ফেড, বাট দ্য ইটারনাল সামার শ্যাল নট ফেড, লাইনটার এক্সপ্লেন করবে, এক্সপ্লেনেশনটা ভালো করে পড়বে। আচ্ছা, এইটা পড়বে দেখো, every fair from fair sometimes declines by chance or nature's changing course untrimmed, এই লাইন দুটোর এক্সপ্লেনেশনটা ভালো করে পড়বে। and every fair from fair sometimes declines by chance or nature's changing course untrimmed, মানে এটা কিন্তু বলতে হবে যে নেচারের চেঞ্জিং কোর্সে everything is destroyed by nature's changing course of time, but the poet's young friend's beauty is unaffected by time। ঠিক আছে, it surpasses all the boundary of time, এটা কিন্তু ভালো করে বলবে। তাহলে এখানে উনি
ট্রানজিয়েন্ট যে ব্যাপারটা, ট্রানজিটরিনেস, তার ইয়াং ফ্রেন্ডের বিউটির যে ট্রানজিটরিনেস, সেটাকে উনি ওভারকাম করে দিলেন এবং কি বোঝাতে চাইলেন যে তার ইয়াং ফ্রেন্ডের বিউটিটা অনেক বেশি মানে সুন্দর এবং ইট উইল রিমেন এভারগ্রিন, ইট উইল লাস্ট ফর এভার। ঠিক আছে, এটা ভালো করে পড়বে। তাহলে এটা ট্রানজিয়েন্ট ব্যাপারটার থেকে একটা ইউনিভার্সাল ব্যাপারে চলে গেল। ঠিক আছে, তাহলে এই যে উত্তরণ ফ্রম টেম্পোরাল ব্যাপার, মানে ফ্রম টেম্পোরারি সাইট টু ইউনিভার্সাল সাইট, এইটার একটা এই উত্তরণটা তোমাদেরকে বোঝাতে হবে। আচ্ছা, নেক্সট, so long as men can breathe or eyes can see, so long lives this and this gives life to thee। ঠিক আছে, এর এক্সপ্লেনেশনটা ভালো করে পড়বে, এই দুটো লাইনের এক্সপ্লেনেশন ভালো করে পড়বে। এছাড়া আরেকটা কথা বলি যে এই কবিতা থেকে 6 নম্বরের যাই প্রশ্ন আসুক না কেন, তাতেই কিন্তু তোমাদের মানে যাই দিক না কেন 6 নম্বরের প্রশ্ন, এই পয়েন্টটা ভালো করে মাথায় রাখবে, তোমাদের কিন্তু কবির সাইকোলজিক্যাল ভিউ পয়েন্টটা তুলে ধরতে হবে। কি সাইকোলজিক্যাল ভিউ পয়েন্ট? ওই একই কথা যেটা বারবারই আমি বলছি, কি এভরিথিং ইজ ravaged, everything is decayed or destroyed by time, but the poet's young friend's beauty is always permanent, it surpasses all the boundary of time। ঠিক আছে, তাহলে এখানে তোমরা এই কথাটা লিখবে যে it actually the poem provides universalization। কি ইউনিভার্সালাইজেশন প্রোভাইড করে যাচ্ছেন? যে তার পোয়েটের মানে তার ইয়াং ফ্রেন্ডের বিউটিটা কি না ইউনিভার্সাল ওয়েতে মানুষ অ্যাপ্রিশিয়েট করবে। যে যেখান থেকে এই পোয়েমটা পড়ুক না কেন, তারা সকলেই কিন্তু তার ইয়াং ফ্রেন্ডের বিউটিটাকে অ্যাপ্রিশিয়েট করবে। তাহলে এই যে ইউনিভার্সাল অ্যাসপেক্ট অফ দ্য পোয়েম, এটাও কিন্তু ভীষণ মার্কড একটা ব্যাপার এই সনেটটা। ঠিক আছে, তাহলে এটা একটা টাইমের বাউন্ডারি থেকে, একটা টেম্পোরাল ব্যাপার থেকে বেরিয়ে গিয়ে একটা যে ইউনিভার্সাল অ্যাসপেক্ট পেয়েছে থ্রু শেক্সপিয়ার্স পেন, এটা কিন্তু আমাদের সকলের ভালোভাবে বুঝতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। একটু ইন বিটুইন দ্য লাইনস ভালো করে পড়বে এবং ইট উইল ডু। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।